মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, আর তারা দু একটি ঘটনাকে খুব রংচং মাখিয়ে গণমাধ্যম, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে একটা হুলস্থুল কাণ্ড করে জনগণের দৃষ্টিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটকের অবতারণা করে। এবং আমরা প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেই এই সমস্ত অভিযান সম্পর্কে এক একজনের এক এক ধরনের বক্তব্য। কেউ কেউ বলছেন এখানে ক্ষমতা এবং অর্থের দ্বন্দ্ব, বিভিন্ন গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটা রাজনীতিবিদদের যেমন দ্বন্দ্ব আছে, প্রশাসনের মধ্যেও দ্বন্দ্ব আছে। কিভাবে করোনার মতো মহামারীকে কাজে লাগিয়ে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়, সেজন্য নানা ধরনের ছলচাতুরি এবং নাটকের আশ্রয় গ্রহণ। সংগ্রামে উপস্থিতি সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই মহামারীর শুরু থেকেই আপনারা সকলেই দেখেছেন সরকারের অব্যবস্থাপনা, সরকারি দলের নেতা কর্মীদের দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দ্রব্যমূল্যের প্রতিনিয়ত ঊর্ধ্বগতির কারণে যখন মধ্যবিত্তের নীরব কান্না, নিম্নবিত্তের খাবারের জন্য হাহাকার, ভাই থামেন থামেন থামেন, স্লোগান দেন না প্লিজ, একটু শান্তিপূর্ণভাবে। একটু উপরে যারা আছেন একটু নিচে নামেন, শহীদ মিনারের উপরে যারা আছেন নিচে নামেন, শান্তিপূর্ণভাবে সমাবেশটা আমরা শেষ করবো। হ্যাঁ, আপনারা সবাই সহযোগিতা করেন। বক্তব্য দেওয়ার সময় যদি আপনারা হইচই করেন তাহলে তো শোনা যাবে না বক্তব্য। আপনারা বসে যান, দয়া করে সবাই বসে যান, সবাই অনুরোধ করুন। ভাই পিছন থেকে সরেন তো, পিছন থেকে সরেন, এত লোক তো এখানে দরকার নেই। এখানে অনেকগুলো বয়স্ক মানুষ আছে, হাওয়া বাতাস আসতে পারতেছে না। আপনারা নামেন, পিছন থেকে নামেন সবাই, কেউ এদিকে আসেন, পিছন থেকে কারো দাঁড়ান লাগবে না, সবাই আসেন। এই মহামারীতে যখন মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে, তখন আমরা দেখতে পাই সরকারি দলের নেতাদের দুর্নীতির আরেকটা মহামারী। সরকার একদিকে উন্নয়নের ঢোল পিটায়, আরেকদিকে আমরা দেখতে পাই হাসপাতালগুলোতে মানুষ ভর্তি হতে পারছে না, হাসপাতালে বেড নাই, আইসিইউ নাই। প্রধানমন্ত্রী গত বছর বলেছিলেন, স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি জেলায় জেলায় অক্সিজেন সরবরাহ, সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বাড়াতে, জেনারেল বেডের সংখ্যা বাড়াতে। আপনারা যারা তথ্য জেনেন তারা জানেন, যারা জানেন না সাধারণ মানুষ তাদেরকে জানতে হবে। 18 কোটি জনসংখ্যার দেশে 1800 আইসিইউ নাই। এর মধ্যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর যে ডাকাতি চিকিৎসার নামে, সেটা যারা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে যায় তারা বুঝে। জনগণের ভোগান্তির চিত্র গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় উঠে আসলেও এর প্রতিকারে সরকারের কোনো আন্তরিকতা নাই, বরঞ্চ তাদের আন্তরিকতা দেখেছি। কিভাবে করোনার মতো মহামারীকে কাজে লাগিয়ে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়, সেজন্য নানা ধরনের ছলচাতুরি এবং নাটকের আশ্রয় গ্রহণ। আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট আস্তাদ কায়ুম ভাই বলেছে, দেশের মানুষ খাবারের জন্য হাহাকার করছে, চিকিৎসা পাচ্ছে না, ঢাকার বাইরে আনতে আনতে গাড়িতে মারা যাচ্ছে। মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, আর তারা দু একটি ঘটনাকে খুব রংচং মাখিয়ে গণমাধ্যম, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে একটা হুলস্থুল কাণ্ড করে জনগণের দৃষ্টিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটকের অবতারণা করে। এবং আমরা প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেই এই সমস্ত অভিযান সম্পর্কে এক একজনের এক এক ধরনের বক্তব্য। কেউ কেউ বলছেন এখানে ক্ষমতা এবং অর্থের দ্বন্দ্ব, বিভিন্ন গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটা রাজনীতিবিদদের যেমন দ্বন্দ্ব আছে,
প্রশাসনের মধ্যেও দ্বন্দ্ব আছে। এই সরকার শুধুমাত্র রাজনীতিতেই দুর্বৃত্তায়ন করে নাই, প্রশাসনেও দুর্বৃত্তায়ন করেছে। অনেক ক্ষেত্রেই প্রশাসনের সৎ সাহসী দেশপ্রেমিক অফিসারদেরকে ওএসডি করে দেওয়া হচ্ছে, কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। বিপরীত পক্ষে যারা ওই পালং থানার, শরীয়তপুরের পালং থানার ওসির মতো যারা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পুলিশের উর্দি গাইতে আওয়ামী লীগের দলীয় স্লোগান দিতে পারে, তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই চিত্র আপনারা কম বেশি সবাই জানেন। পৃথিবীর কোন দেশে দু একটি অনুন্নত দেশ ছাড়া এবং দু চারটি কর্তৃত্ববাদী সরকার, যে সমস্ত দেশে ফ্যাসিবাদ রয়েছে, স্বৈরাচার রয়েছে, সেই সমস্ত দেশ ছাড়া পৃথিবীর কোন দেশে 15 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে নাই। কিন্তু আমাদের দেশে দীর্ঘ 15 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ইউনেস্কো বলছে বন্ধ করার ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে হয় সবার শেষে তালিকায় আসবে শিক্ষা প্রতিষ্ঠান। আবার খোলার সময় সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে। আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ 15 মাস ধরে বন্ধ। এই নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, এক এক সময় এক একটা তারিখ দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ দিতে পারে নাই। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, আগামী সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। অন্যথায় আমি অভিভাবকদেরকে বলবো, ছাত্রদের সাথে সাথে আপনাদেরও রাজপথে নামতে হবে। কারণ আপনাদের সন্তানরা হয়তো অনেকে বুঝতে পারছে না, এই যে অটো পাস দিচ্ছে, পরবর্তীতে চাকরির বাজারে যে উপরে প্রভাব পড়বে, তারা মূল্যায়ন পাবে না। তাদের শিক্ষা জীবনের এই ক্ষতিটা যে কত বড় ধরনের ক্ষতি, তারা তো গেস করতে পারছে না। কিন্তু আপনাদেরও ছাত্রদের সাথে নিয়ে রাজপথে নামতে হবে। এই সরকার চায় যে তাল বাহানা করে কোনো মতে তাদের 5 বছর পার করতে পারলে হয়, কিন্তু সরকার এমন লেজে গোবরে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সরকার নিজেও জানে না কখন তারা আসলে বিপদের মধ্যে পড়ে যায়। কাজে জনগণকে আমরা বলবো, এইভাবে আমরা একটা দেশকে চলতে দিতে পারি না। এখানে অনেক মুক্তিযোদ্ধারা আছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। এই মুক্তিযোদ্ধাদের কয়জনকে দাওয়াত দিয়েছে রাষ্ট্রীয় অনুষ্ঠানে? মুক্তিযুদ্ধের সময় ভারতের উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক নেতা নরেন্দ্র মোদীকে এনে দেশের রক্তের গঙ্গা বইয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মোদীকে, বাংলাদেশে গেছে ওখানেও প্যাঁচ লাগাই দিয়ে আসছে। সরকারের আজকে দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, যে কারণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদেরকে 20টি লাশ উপহার দিয়েছে তারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদী ছিল স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একজন ব্যক্তি, তাকে এনে এদেশের মানুষকে জেলে পুরেছে। আজকে পর্যন্ত আমাদের ছাত্র যুব নেতাদের এখনো প্রায় 52 জন জেলখানায় রয়েছে। শুধুমাত্র এই 5টি মাস সম্পূর্ণ অন্যায় ভাবে, ভাই থামেন, এই 5টা মাস সম্পূর্ণ অন্যায় ভাবে তাদেরকে কারাগারে রাখা হয়েছে। অন্যদের মনে ভয়ভীতি সঞ্চার করা হচ্ছে। এবং আপনাদেরকে আজকে জানাতে চাই, বাংলাদেশের প্রশাসনে যেমন সৎ সাহসী ভালো মানুষ রয়েছে, আবার কিছু কুলাঙ্গারও রয়েছে, যারা এই ছাত্রদেরকে জেলে কারাগারে নিয়ে ওদের চোখে মরিচ দিয়েছে, ওদের যৌনাঙ্গে কারেন্টের শক দিয়েছে। যারা বের হয়েছে ওরা আমাদেরকে বলছে, এরা কি বাংলাদেশের প্রশাসনের লোক? ছাত্রদেরকে ধরে তাদের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, নলা ছেঁচে ফেলেছে, এইভাবে নির্যাতন নিপীড়ন করেছে যেন, আর এগুলো দেখে অন্যরা যেন রাজনীতি বিমুখ হয়। আর একটা কথা বলে শেষ করব, আপনারা দেখেছেন জাতিসংঘ কিছুদিন আগে 34 জন মানুষের গুম হওয়া ব্যক্তির তথ্য চেয়েছে সরকারের কাছে, তাদের বিষয় অবস্থান সরকারকে জানাতে বলেছে। আজকে স্বাধীন দেশে স্বাধীনতার 50 বছরে এই আমাদের পাওয়া গুম খুন বিনা ভোটের মাধ্যমে একটি কর্তৃত্ববাদী সরকার জনগণের গলার উপরে চেপে আছে। কাজে আমি আজকে এই শহীদ মিনার থেকে আপনাদেরকে শপথ নিতে বলবো, দেশের গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং এই বিনা ভোটের সরকারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে এবং তার মধ্যে দিয়ে
মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ হবে। এই বিদ্যমান দুর্বৃত্তায়নের রাজনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রেখে সম্ভব না। তারা ক্ষমতায় থাকতে রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিকে পৌঁছে দিয়েছে, কাজী তাদের হাতে দেশ জনগণ নিরাপদ নয়। আজকের এই পরিস্থিতি থেকে উত্তরণে আপনার আমাদের মতো সাধারণ মানুষ, ছাত্র, যুবক, নাগরিক সমাজের প্রতিনিধিদেরকেই এগিয়ে আসতে হবে। যেমনিভাবে 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি জাতীয় ক্রান্তি লগ্নে এদেশের সাধারণ মানুষ এগিয়ে এসেছিল। জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ সকলকে।